বর্তমান ইউরোপের বাজারে বাংলাদেশ যে সুবিধা পাচ্ছে, বাংলাদেশ হচ্ছে ইবিএ সুবিধা পাচ্ছে এবং রপ্তানিতে সবচেয়ে বেশি সুবিধাভোগী। ইউরোপের রপ্তানির ক্ষেত্রে ইবিএভুক্ত দেশগুলো এখন পর্যন্ত ইবিএভুক্ত দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশ সবচেয়ে বেশি সুবিধাভোগী। ইবিএ পাচ্ছে হচ্ছে কয়টা দেশ, এখানে 47টা দেশ ইবিএ পায়। তার ভিতরে 47টি দেশের ভিতরে বাংলাদেশ সবচেয়ে বেশি সুবিধাভোগী দেশ। গত কয়েক দশকে এই সুবিধা নিয়ে বাংলাদেশ তার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়ন ঘটিয়েছে। বাংলাদেশের জন্য জিএসপি প্লাসের গুরুত্ব: প্রথমত, রপ্তানি ঝুঁকি বৃদ্ধি। জোট হিসেবে 27 জাতির ইইউ বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার। জোট হিসেবে ইইউ বাংলাদেশের রপ্তানির প্রধান বাজার। মোট রপ্তানি আয়ের 50%-এর বেশি আসে এ জোট থেকে। এর মধ্যে 2/3 তৈরি পোশাক। ইবিএর আওতায় জিএসপি সুবিধা পাচ্ছে। ইবিএর আওতায় বাংলাদেশ জিএসপি সুবিধা পাচ্ছে। যখন এলডিসি থেকে উত্তোলন সময় শেষ হয়ে যাবে তখন এই সুবিধা থাকবে না, ফলে বাংলাদেশের রপ্তানি ঝুঁকির মধ্যে পড়বে। এ অবস্থায় জিএসপি সুবিধা পাওয়া বাংলাদেশের জন্য খুবই গুরুত্ব। ইবিএভুক্ত থেকে সাধারণ জিএসপিভুক্ত দেশ। আগামী 2029 পর্যন্ত জিএসপি সুবিধার সময় বর্ধিত করেছে ইইউ, 3 বছর গ্রেস পিরিয়ড সহ। স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে বের হওয়ার পর 3 বছর বাংলাদেশ ইবিএভুক্ত তালিকা থেকে বের হয়ে জিএসপিভুক্ত দেশ হবে। যেহেতু বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন, সেহেতু বাংলাদেশ জিএসপি প্লাসের আওতায় বাণিজ্য সুবিধা গ্রহণের জন্য আবেদন করতে পারবে। শুল্কমুক্ত সুবিধার মেয়াদ শেষে রপ্তানি বাজারে বড় ধাক্কা। বাংলাদেশ যদি এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যায় এবং তার উত্তোলনে 3 বছর পর্যন্ত গ্রেস পিরিয়ড পাবে এবং সেটাও পার হয়ে গেলে ইইউ রপ্তানিতে বাংলাদেশ একটা ধাক্কা খেতে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর আশঙ্কা, ইইউ বাজার মিলে বর্তমানে 14.3% রপ্তানি আয় হারাবে বাংলাদেশ। 14.3% রপ্তানি আয় হারাবে বাংলাদেশ, WTOর আশঙ্কা। অন্যান্য দেশের সাথে রপ্তানি প্রতিযোগিতা চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশের। তৈরি পোশাক রপ্তানিতে প্রতিযোগিতা। ভিয়েতনাম ইতিমধ্যে ইইউ এর সাথে একটা এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে, আংশিক যেটা, কিন্তু সেটা 2027 সালে ভিয়েতনাম ইইউ এর সাথে শতভাগ কার্যকর হবে। তখন ইইউতে ভিয়েতনাম শুল্কমুক্ত সুবিধা পাবে। অন্যদিকে স্বল্পোন্নত দেশ এলডিসির কাতারে বের হয়ে বাংলাদেশ পণ্যে তখন 9.5% হারে শুল্ক আরোপ হবে। এখন তারপরে আমাদের কি হবে? রপ্তানি আয় হ্রাস পাবে। আমাদের রপ্তানি আয় হ্রাস পাবে। ডাব্লিউটিওর যে হচ্ছে প্রতিবেদন, সেখানে বলা হয়েছে শীর্ষ 12 দেশের গন্তব্য 70% রপ্তানি বর্তমানে বাণিজ্য সুবিধার অধীনে হচ্ছে। যে শীর্ষ 12 দেশের গন্তব্য 70% রপ্তানি বাণিজ্য সুবিধার অধীনে হচ্ছে। 12 দেশের গন্তব্য 70%, এই 12টা দেশের 70% রপ্তানি বর্তমানে বাণিজ্য সুবিধার অধীনে হচ্ছে। সেই সুবিধা না থাকলে বাংলাদেশ পণ্য রপ্তানি $537 কোটি। বাংলাদেশ সুবিধা না থাকলে বাংলাদেশের পণ্য রপ্তানির $537 কোটি কমতে পারে। বাংলাদেশ যদি এই রপ্তানি সুবিধা না পায়, ইইউতে আমাদের $537 কোটি কমে যেতে পারে রপ্তানি থেকে। অবশ্য বেসরকারি গবেষণা সিপিডি এর মতে 8 থেকে 10% কমতে পারবে। 8 থেকে 10 ইউরো, ডাব্লিউটিও বলছে 14.1% কমবে, সেখানে 14.1% বা $537 কোটি। সেখানে সিপিডির মতে 8 থেকে 10% বা $250 কোটি আমাদের কমতে পারে রপ্তানি আয়। অর্থনীতিতে ঝুঁকি। উদ্যোক্তাদের মতে ইইউ এর বাজারে সবার আগে জিএসপি সুবিধা আদায় করতে হবে, অন্যথায় বড় ধরনের ঝুঁকিতে পড়বে বাংলাদেশের অর্থনীতি। দেশের বৃহত্তম পণ্য রপ্তানি পণ্য চামড়াজাত এরও বড় বাজার হচ্ছে ইইউ, এবং এছাড়া মৎস্য, কৃষিখাদ্য, প্রক্রিয়াজাত শিল্পের নানা পণ্য রপ্তানি হয় ইউরোপের দেশগুলোতে। এখন জিএসপি প্লাস সুবিধা পেতে বাংলাদেশের করণীয়: প্রথমত, প্রস্তাবনার শর্তাবলী যথাযথভাবে মূল্যায়ন। জিএসপি প্লাসে ইউরোপের যে প্রস্তাবনার শর্তাবলী সেটা যথাযথভাবে মূল্যায়ন। 22 সেপ্টেম্বর 2021 তারিখে 2024 সাল থেকে 2034 সাল সময়ের মধ্যে জিএসপি নবায়ন করার জন্য একটি আইন
প্রস্তাব গ্রহণ করেছে। বাংলাদেশ এই প্রস্তাবনায় যথাযথভাবে বাস্তবায়নে গুরুত্ব দিলে পদক্ষেপ নিতে হবে জিএসপি নবায়ন করার জন্য 24 থেকে 34 পর্যন্ত। কনভেনশনের শর্ত বাস্তবায়নে পদক্ষেপ। ইইউ হচ্ছে বাংলাদেশকে শ্রম, মানবাধিকার, পরিবেশ চুক্তি সম্পর্কিত 32টি কনভেনশনের দীর্ঘ একটা তালিকা দিয়েছে। 32টি কনভেনশনের দীর্ঘ তালিকা দিয়েছে। এখন এই 32টি কনভেনশনে শুধু স্বাক্ষর করলেও হবে না, সেগুলো বাস্তবায়ন এবং মনিটরিং ও ইউতে রিপোর্টিং করতে হবে। এবং এই চুক্তিগুলো হচ্ছে শ্রম, মানবাধিকার এবং পরিবেশ সম্পর্কিত। ট্রানজিশন পিরিয়ড বৃদ্ধিতে তৎপরতা। ইউ বর্তমানে 3 বছরের ট্রানজিশন পিরিয়ড দিয়েছে, যেটা এলডিসি পার হওয়ার পর 2026-2029 সাল পর্যন্ত চলবে। বাংলাদেশ কিভাবে এই সুবিধা আরও বাড়াতে পারে সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। এবং ভিয়েতনামের মতো যদি আমরাও এফটিএ করতে পারি ইউতে, তাহলে আমাদের আর জিএসপি দরকার হবে না। আচ্ছা, জিএসপি স্কিমে অন্তর্ভুক্তির জন্য আবেদন। বিকল্পভাবে বাংলাদেশ জিএসপি স্কিমের জন্য আবেদন করতে পারে, যা টেক্সটাইল এবং পোশাক সহ ইউএর শুল্ক লাইনে 66% শুল্কমুক্ত অ্যাক্সেস পাবে। সেক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই 2টি মানদণ্ড পূরণ করতে হবে: দুর্বলতার মানদণ্ড আর টেকসই উন্নয়নের মানদণ্ড। ইউ এর দেওয়া মানদণ্ড। ইউ এর একটা মানদণ্ড আছে, সেটা হচ্ছে 7.4%, যেটা মানে ইউ থেকে এলডিসি দেশসমূহ ইউতে যেসব দেশ জিএসপি সুবিধা পায় তার 7.4% বেশি হিস্সা হলে জিএসপি শর্ত প্রযোজ্য হবে না। মানে ইউতে যেসব দেশ রপ্তানি করে তাদের রপ্তানির পরিমাণ 7.4%-এর বেশি হলে তারা জিএসপি সুবিধা পাবে না, জিএসপি প্লাস সুবিধা পাবে না। সেখানে বাংলাদেশ 22% রপ্তানি করে, সো বাংলাদেশ তো এর বেশি, 7.4%-এর বেশি রপ্তানি করে, 22% তো এক জোটে, তাহলে বাংলাদেশের সুবিধাটা পাবে না। আর আরেকটা শর্ত আছে, এই উপধারায় আছে আটকে দেওয়া, যে জিএসপি প্রাপ্ত দেশগুলোর আমদানি করা এই 7.4 এটা সকল দেশের ক্ষেত্রে। আর একটা আছে, যেসব দেশ জিএসপি সুবিধাপ্রাপ্ত তাদের 37%, মানে তাদের রপ্তানি যদি 37%-এর কম হয় ইউরোপীয় ইউনিয়নে, তাহলে তারা জিএসপি প্লাস পাবে। কিন্তু সেক্ষেত্রে জিএসপি প্লাস সুবিধাপ্রাপ্ত দেশগুলোর ভিতরে বাংলাদেশ 50% পণ্য ইউরোপের সরবরাহ করে, সেজন্য বাংলাদেশ এটা নাও পাইতে পারে। তাহলে এখন কি দেখা যাচ্ছে, যে হচ্ছে যে সকল দেশে সব দেশের ক্ষেত্রে যদি 7.4%-এর কম রপ্তানি করে ইউরোপের বাজারে, তাহলে তারা এই সুবিধাটা পাবে। কিন্তু বাংলাদেশ এখানে রপ্তানি করে 22%, যেটা 7.4%-এর বেশি। আর যেসব দেশ জিএসপি-ভুক্ত, মানে বাণিজ্যে একটু কম অগ্রসরমান, WTO জিএসপি-ভুক্ত, তাদের ক্ষেত্রে এটা 7.4-এর জায়গায় 37%, মানে তাদের রপ্তানি যদি 37% কম হয় ইউরোপের বাজারে, তাহলে তারা এই সুবিধাটা পাবে। কিন্তু বাংলাদেশ এখানে 50%, মানে জিএসপি দেশগুলোর ভিতরে 50% রপ্তানি করে ইউরোপে। সেক্ষেত্রে বাংলাদেশ এটা চ্যালেঞ্জ হইতে পারে। তো সেক্ষেত্রে বাংলাদেশ কি করতে পারে, এই শর্ত পরিবর্তনের জন্য ইউ এর সঙ্গে আলাপ করতে পারে, অথবা তাদের সাথে এফটিএ চুক্তি করতে পারে। এবার বাংলাদেশ আরও কি করতে পারে, বাংলাদেশের করণীয় তো দেখলাম। আরেকটা করণীয় হচ্ছে অর্থনৈতিক দক্ষতা বৃদ্ধি। ওইদিকে আমরা কিছু করণীয় দেখেছি বাংলাদেশের, যে কি করণীয়গুলোর ভিতরে ছিল হচ্ছে জিএসপি প্লাস সুবিধা পেতে করণীয়ের ভিতরে ছিল প্রস্তাবনার শর্তগুলো ভালোভাবে গুরুত্ব দেওয়া, কনভেনশনের শর্ত বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া, 37টা কনভেনশন, যেটা ট্রানজিশন পিরিয়ড 3 বছর যেটা দিয়েছে সেটা আরও বৃদ্ধি করার জন্য কূটনৈতিক তৎপরতা, জিএসপি স্কিমে অন্তর্ভুক্তির জন্য আবেদন করা, ইউ এর দেওয়া মানদণ্ড অর্জন, শর্ত শিথিলে ইউ এর সাথে আলোচনা। তাহলে প্রথম, প্রস্তাবনার শর্ত বাস্তবায়নে গুরুত্ব দেওয়া, কনভেনশনের শর্ত বাস্তবায়নে পদক্ষেপ, ট্রানজিশন পিরিয়ড বৃদ্ধি, জিএসপি স্কিমের জন্য আবেদন, ইউ এর দেওয়া মানদণ্ড অর্জন, শর্ত শিথিলে ইউ এর সাথে আলোচনা।
এছাড়াও আছে অর্থনৈতিক দক্ষতা বৃদ্ধি। ইউরোপীয় ইউনিয়ন বাজারে জিএসপি প্লাস সুবিধা পাওয়া সহজ ব্যাপার নয়, এজন্য কঠিন শর্ত পূরণ করতে হয়। 71টি দেশ এই সুবিধা পাওয়ার যোগ্যতা রাখলেও মাত্র 8টি দেশ এই জিএসপি প্লাস পাচ্ছে। এলডিসি উত্তরণের পর বাণিজ্য সুবিধা ধরে রাখতে বাংলাদেশকে সামগ্রিকভাবে অর্থনৈতিক দক্ষতা বাড়াতে হবে। শ্রমিক অধিকার ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতকরণ। রপ্তানিমুখী কারখানায় শ্রমিক অধিকার ও পরিবেশ সুরক্ষা নিয়ে ইউরোপীয় পার্লামেন্ট এগুলো তা অনেক তৎপর। তো তাদের পাশ হওয়া নিয়মগুলো ডিউ ডিলিজেন্স এগুলো যথাযথ প্রতিপালন করতে নিশ্চিত, তাহলে তাদের সাথে একটা দর কষাকষি বা নেগোসিয়েশন করা যেতে পারে। কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি। প্রাথমিক আইন অনুসারে অনেক দেশে শুরুতে সুবিধা পায় না, পরে তাদের সেই সুবিধা দেওয়া হয়েছে, যেমন পাকিস্তান। তাই স্বল্পোন্নত যেসব দেশ কখনোই স্বল্পোন্নত ছিল না তারাও ইউরোপীয় বাজারে জিএসপি প্লাস সুবিধা পেয়েছে। বিপরীতে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাচ্ছে আর এই সুবিধা পাবে না, এই যুক্তিটি গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে আমাদের দরকার সেখানে লবিস্ট নিয়োগ করতে হবে, যোগাযোগ করতে হবে, কূটনৈতিক তৎপরতা, এফটিএফ এগুলো করে আমরা জিএসপি প্লাস সুবিধা অর্জন করে নিতে পারি বা সেই সমতুল্য কোনো সুবিধা পাইতে পারি। সহানুভূতি পেতে সঠিক উপায়। সহানুভূতি হচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে যদি শুল্ক সুবিধা বন্ধ হয়ে যায়, হঠাৎ করে এখন আমরা শূন্য, সেখান থেকে 12% থেকে 17% হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের এমনটা কোনো স্বল্পোন্নত দেশের সাথে হয়নি, কাজেই সেই দিক থেকে একটা ব্যতিক্রম ঘটনা ঘটবে বাংলাদেশের সাথে। এখন এই যে ট্যারিফের যে বোঝা বাংলাদেশের উপর চাপিয়ে দেবে, সেটা হচ্ছে বাংলাদেশে অনেকখানি সহানুভূতির সুযোগ আছে। বাংলাদেশকে সঠিক উপায়ে এখানে আলোচনা করতে হবে যে বাংলাদেশ একেই স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাচ্ছে, এর উপর যদি করের বোঝা হয় বাংলাদেশের জন্য অনেক চ্যালেঞ্জ হয়ে যাবে, যা রপ্তানিমুখী শিল্পগুলো হুমকির মুখে ঝুঁকির মধ্যে পড়তে পারে। এই সহানুভূতি থেকে আমরা আলোচনা করতে পারি আলোচনার টেবিলে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইউএসের উদ্বেগের জায়গাগুলো দূর করতে পারলে পদক্ষেপ গ্রহণ। শ্রম অধিকারের বিষয় ইউএর প্রধান উদ্বেগের জায়গা। আন্তর্জাতিক মান অনুযায়ী শ্রম আইন প্রণয়ন, ট্রেড ইউনিয়ন অধিকার, আইনি বৈধ প্রথা এবং রপ্তানি প্রক্রিয়া এলাকায় ট্রেড ইউনিয়নের অনুপস্থিতি, কারখানা এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্য, পেশাগত নিরাপত্তা বাস্তবায়নের ক্ষেত্রে থাকা বৈষম্য নিরসন করা। যথাযথ কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইউএর এই উদ্বেগ জায়গাগুলো দূর করার পদক্ষেপ নিতে হবে। অর্থনৈতিক দক্ষতা বৃদ্ধি, শ্রমিক অধিকার ও পরিবেশ সুরক্ষা, কূটনৈতিক তৎপরতা, সহানুভূতি পেতে উদ্বেগ আলোচনা, কূটনৈতিক আলোচনার মধ্যে ইউএর উদ্বেগের জায়গাগুলো দূর করা।